ক্লাস 11-এর ইতিহাসের স্টুডেন্টসদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের জন্য প্রথম চ্যাপ্টার থেকে অলরেডি একটা ভিডিও করেছি, যারা দেখোনি তারা প্লিজ দেখে নেবে। আর সেই ভিডিওতে আমি একটা লাস্টের যে প্রশ্নটার উত্তরটা বলিনি, সেটার উত্তরটা হবে নাম্বার ডি, অর্থাৎ উপরের সবগুলি ঠিক। যারা ভিডিওটা দেখোনি তারা প্লিজ দেখে নেবে। আমি এই ভিডিওতে ওই ভিডিওটার লিংক দিয়ে দেব। তো তোমাদের যেরকম সেমেস্টারে পরীক্ষা হবে, এই কিছুদিনের মধ্যেই ফার্স্ট সেমেস্টার হবে, সেখানে তোমাদের 1, 2, 3 তিনটে অধ্যায় থেকে শর্ট কোশ্চেন আসবে, তোমরা জেনে গেছো। তো তোমাদের খুব ভালো করে রিডিং পড়তে হবে এবং প্রত্যেকে নিজেদের স্কুলের টিচাররা যখন ক্লাসে পড়াবে খুব ভালো করে মন দিয়ে শুনবে, তারা যে কোশ্চেনগুলো বলে দিচ্ছে সেগুলো নোট ডাউন করবে এবং নিজেরা প্রশ্নের উত্তর তৈরি করার চেষ্টা করবে, আর যার যে সহায়িকা ভালো লাগে তার সহায়তা নেবে। তো আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে বলছি, এরপরে সেকেন্ড আর থার্ড থেকেও আরও ভিডিও দেব। তো ধরো যেরকম ধরনের প্রশ্ন আসবে, যে এমসিকিউ যেরকম থাকবে, অপশান দিয়ে দেওয়া থাকবে, সঠিকটা তোমাদের নির্বাচন করতে হবে। প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন কে? প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন পল তুর্নাল। তো তারপরে আসছে প্রায় ঐতিহাসিক যুগ কটি ভাগে বিভক্ত? উত্তর হবে দুটি ভাগে বিভক্ত। আমি আস্তে আস্তেই বলছি, তোমরা ভিডিওটা দেখবে এবং খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখবে। প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক বিকল্পটি হলো হাত কুঠারের ব্যবহার। এখানে অপশান দিয়েছে হাত কুঠারের ব্যবহার, খাদ্য উৎপাদন, আগুনের ব্যবহার এবং স্থায়ী বসতি। কিন্তু প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য যদি কিছু হয়, তাহলে সঠিক বিকল্পটি হলো হাত কুঠারের ব্যবহার। এরপরে হচ্ছে মেহেরগড় সংস্কৃতি কোন যুগের? মেহেরগড় সংস্কৃতি নব্য প্রস্তর যুগের। কারা প্রথম তামার ব্যবহার শুরু করে? তামা এই ধাতুটির ব্যবহার প্রথম শুরু করে সুমেরীয়রা। ভারতীয় প্রত্নবিভাগ প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? 1861 খ্রিস্টাব্দে। কোন কাজে C14 ব্যবহার করা হয়? প্রত্নবস্তুর কাল নির্ণয় করতে। আচ্ছা, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হলেন জন মার্শাল। ডেনড্রোক্রোনোলজি পদ্ধতি ব্যবহার করে বৈজ্ঞানিকভাবে প্রত্নবস্তুর বয়স নির্ণয় করা হয়। প্রত্নবস্তু খননকার্য সম্পর্কিত বিদ্যাকে প্রত্নবিদ্যা বলা হয়। এখানে এই যে তিনটে বিবৃতি আমি বললাম, এর মধ্যে বলছে উপরের বিবৃতিগুলির মধ্যে সঠিক নয় কোনটি? উত্তর হবে শুধু 1 নম্বরেরটা সঠিক নয়, অর্থাৎ ভারতীয় প্রত্নতত্ত্বের জনক জন মার্শাল নন। কিন্তু পরেরটা যেটা বলা হয়েছে ড্রোক্রোনোলজি পদ্ধতি ব্যবহার করে বৈজ্ঞানিকভাবে প্রত্নবস্তুর বয়স নির্ণয় করা হয়, সেটা কিন্তু সঠিক। এবং প্রত্নবস্তু খননকার্য সম্পর্কিত বিদ্যাকে প্রত্নবিদ্যা বলা হয়, এটাও আমরা সবাই জানি, এটা সঠিক। অর্থাৎ প্রত্নতাত্ত্বিক যারা, তারা খননকার্য করে এই যে স্থাপত্য ভাস্কর্য, বিভিন্ন যে প্রাচীন বস্তুর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন এবং সেগুলো থেকে আমরা অনেক ইতিহাস জানতে পারি, তাদেরকে আমরা প্রত্নতাত্ত্বিক বলি। এবং এই প্রত্নবস্তু অর্থাৎ এই যে ধ্বংসাবশেষগুলো, এই যে বিভিন্ন ধরনের বস্তু থেকে আমরা যে ইতিহাস জানতে পারি, সেগুলোকে আমরা প্রত্নবস্তু বলছি। এবং এই বস্তুগুলোর থেকে যে আমরা কোন যুগের এটা, সেটার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেইটাকেই বলা হচ্ছে ডেনড্রোক্রোনোলজি। এটা হচ্ছে এই পদ্ধতিটাকে বলা হয়। এরপরে প্রশ্ন দেখো, মধ্যপ্রস্তর যুগের ব্যবহৃত হাতিয়ারের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? মধ্যপ্রস্তর যুগে যে হাতিয়ারগুলো ব্যবহার করা হতো, সেগুলো বৈশিষ্ট্য ছিল সেগুলোর ক্ষুদ্রত্ব, সেগুলো ছোট হতো। আচ্ছা, তারপরে দেখো বলছে আলতামিরা কোথায়? স্পেন। ভিমবেটকা
মধ্যপ্রদেশ, নওদা বিহার। এই যে জোড়াগুলো দিয়ে দিল, আলতামিরা স্পেন, ভিমবেটকা মধ্যপ্রদেশ, নওদা বিহার, এর মধ্যে কোনটা সঠিক সেটা বলতে হবে। তো বলছে এর মধ্যে তিনটেই সঠিক, অর্থাৎ আলতামিরা স্পেন, ভিমবেটকা মধ্যপ্রদেশে এবং নওদা বিহারে, তিনটেই কিন্তু এখানে সঠিক। মেহেরগড় সভ্যতার মানুষ মৃতদেহে কি রঙের মাটি মাখাতো? গেরুয়া রঙের মাটি তারা মৃতদেহের মধ্যে মাখিয়ে রাখত। হরপ্পা সভ্যতায় কত ধরনের সমাধি পাওয়া গেছে? তখন মানুষকে সমাধিস্থ করা হতো এবং কত রকমের সমাধি পাওয়া গেছে? 3 রকমের। পিরামিডের জ্যামিতিক আকার কেমন? তোমরা সবাই জানো পিরামিড কেমন দেখতে, অবশ্যই ত্রিভুজের মতো, ত্রিভুজাকার। পিরামিড হলো মিশরের রাজাদের সমাধি, মিশরের রানীদের সমাধি, মিশরের অভিজাতদের সমাধি। এবং শেষে বলছে উপরের কোনোটি নয়। এটা নিয়ে আমার একটু সংশয় হচ্ছে, কারণ মিশরের রাজাদের বলা হতো ফেরাও, এবং মিশরের রাজাদের সমাধি কিন্তু ছিল পিরামিড। যাকে জিগুরাত হলো মন্দির, জিগুরাত এর অর্থ হচ্ছে মন্দির। স্ফিংস এর মূর্তি কোথায় পাওয়া গেছে? মিশরে। নিচের যে উপাদানটি প্রত্নতাত্ত্বিক উপাদান নয় সেটি হলো ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ কোনো প্রত্নতাত্ত্বিক উপাদান নয়। গ্রিক ভাষায় হাইরোগ্লিফিকের অর্থ হলো পবিত্র লিপি। সংস্কৃত ভাষায় রচিত লিপি হলো জুনাগড়, এলাহাবাদ প্রশস্তি, আইহোল প্রশস্তি, এবং উত্তর হচ্ছে সবগুলি, অর্থাৎ জুনাগড় বলো, এলাহাবাদ বলো, আইহোল প্রশস্তি বলো, এগুলো সবই হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। ইতিহাসের উপাদান হিসেবে লিপিকে গুরুত্বপূর্ণ মনে করার কারণ রাজ্যসীমা নির্ধারণ, অপরিবর্তনীয়, অতিরঞ্জন, ভাষার ধারণা লাভ, এবং এখানে বলছে যে সঠিক হচ্ছে তোমার 1, 2 এবং 3, অর্থাৎ অতিরঞ্জন এই বিষয়টা কখনোই লিপির ক্ষেত্রে চলে না। লিপি গুরুত্বপূর্ণ তার কারণ এখানে রাজ্যসীমা নির্ধারণ করা যায় এবং এটা অপরিবর্তনীয়, এবং এর থেকে ভাষার ধারণা লাভ করা যায় যে কোন ভাষায় লিপিটা লেখা হয়েছিল। এরপরে এরকম ধরনের, আমি তোমাদের যেটা বলতে চাইছি, এইরকম ধরনের এমসিকিউগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটাই তোমাদের বইয়ের লাইন থেকেই দেওয়া হচ্ছে। সুতরাং তোমরা যত ভালো করে রিডিং পড়তে পারবে তত নিজেরা ভালো করে কোশ্চেন তৈরি করতে পারবে এবং উত্তর দিতে পারবে। এরকম এমসিকিউ তো থাকবে, তার সাথে তোমাদের থাকবে হিস্টোরিয়া হলো একটি ড্যাশ শব্দ, অর্থাৎ থাকবে শূন্যস্থান পূরণ করো। কিন্তু সেইখানেও শূন্যস্থান তোমাদের ভাবনা চিন্তা করে যে লিখতে হবে এমনটা নয়, সেখানেও তোমাদের অপশান দেওয়া থাকবে, কোনো অসুবিধেই তোমাদের নেই। অপশান থেকেই সঠিক উত্তরটি নির্বাচন করে তোমরা শূন্যস্থানের ড্যাশের ওপরে তোমরা লিখবে, এবং অবশ্যই পরীক্ষার খাতায় পুরো সেন্টেন্সটাই লিখবে এবং যেখানটা শূন্যস্থান তার তলায় আন্ডারলাইন করতে কখনোই ভুলবে না। হিস্টোরিয়া হলো একটি গ্রিক শব্দ। তারপর ধরো ড্যাশ ভারতীয় প্রত্নতত্ত্বের জনক নামে পরিচিত, আলেকজান্ডার ক্যানিংহাম। ওই জন্য তখন আমরা জন মার্শালকে ভুল বললাম যে তিনি প্রত্নতত্ত্বের জনক নন, প্রত্নতত্ত্বের জনক হচ্ছেন আলেকজান্ডার ক্যানিংহাম। এইটা তোমাদের আন্ডারলাইন করে বসাতে হচ্ছে। আবার বলছে পুরাণ হলো ড্যাশ ধাতুর মুদ্রা। পুরাণ বলতে এখানে পৌরাণিক কাহিনীর কথা বলা হচ্ছে না। কোন ধাতুর মুদ্রাকে পুরাণ বলা হতো? রূপা। তারপর ধরো গীত গোবিন্দ ও পবনদূতের রচয়িতা হলেন যথাক্রমে ড্যাশ ও ড্যাশ। তাহলে প্রথমটায় বসবে আমাদের জয়দেব এবং দ্বিতীয়টা ধৈ, অর্থাৎ গীত গোবিন্দ রচনা করেছিলেন জয়দেব এবং পবনদূত ধৈ। এরপরে যেমন ধরো ড্যাশ ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চা শুরু করেন রজনীপাম দত্ত। তারপরে যেরকম থাকবে বিবৃতিগুলো থাকবে, বিবৃতি, এবং তার থেকে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা নির্বাচন করো, যেটা আমি তোমাদের
আগে প্রথম যে ভিডিওটা করেছি বলছি, সেখানে এই প্রশ্ন আমি করিয়েছি। এবার ধরো স্তম্ভ মেলাও, ম্যাচিং থাকবে তোমাদের, যেমন তোমার বাম দিকে ডান দিকে স্তম্ভ করা থাকবে। যেমন ধরো আমি একটা বলছি, প্রথমে এইদিকে ধরো পরপর রয়েছে জুনাগড় লিপি, নাসিক লিপি, আইহোল প্রশস্তি, দেওপাড়া প্রশস্তি, ঠিক আছে। আর ওদিকে দিয়ে দিয়েছে ABCD করে গৌতমীপুত্র সাতকর্ণী, রুদ্রদামন, বিজয় সেন, রবিকীর্তি। তাহলে কোনটার সাথে কোনটা ম্যাচ করবে? জুনাগড় লিপির সঙ্গে আমাদের চলে যাবে রুদ্রদামন, নাসিক প্রশস্তির সঙ্গে যাবে গৌতমীপুত্র সাতকর্ণী, আইহোল প্রশস্তির সঙ্গে আমাদের যাবে রবিকীর্তি, এবং দেওপাড়া প্রশস্তির সঙ্গে চলে যাবে বিজয় সেন। তো এইভাবে তোমাদের MCQ, শূন্যস্থান পূরণ, বিবৃতিগুলোর মধ্যে কোনটা সঠিক বলো, তারপরে অনুচ্ছেদ দিয়ে দেবে, তার থেকে এবার সেই কম্প্রিহেনশনের মতন প্রশ্ন উত্তর থাকতে পারে, এবং তার সাথে এরকম স্তম্ভ মেলাও থাকবে। তো আরও ভিডিও নিয়ে আসবো 11-এর। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, আমি আশা করব তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।